সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সকল গণতান্ত্রিক আন্দোলনের ধারক হবে জুলাই স্মৃতি জাদুঘর, উদ্বোধন শেষে বললেন প্রধানমন্ত্রী। সারা দেশে পালিত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস, নিহতদের প্রতি সর্বস্তরের মানুষের বিনম্র শ্রদ্ধা। বেনাপোল স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারতগামী যাত্রীর সংখ্যা, হয়রানি না থাকায় স্বস্তি প্রকাশ। এমনি কোনো সমস্যা নেই, আমাদের বেরোতে একটু চেক করে বেশি তো একটু সময় লাগবে। কেউ ওই রকম খারাপ ব্যবহার করেনি। তারপর হচ্ছে ইন্ডিয়ান ইমিগ্রেশনে আজকে আমরা আসলাম, কোনো সমস্যা হয় না। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টায় জাদুঘরটির উদ্বোধন করেন তিনি। এরপর এটি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। বলেন, বাংলাদেশে সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসের ধারক হবে এই জাদুঘর। ২৪-এর গণ অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখতে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানী শেরেবাংলা নগরে এই জাদুঘর উদ্বোধন করেন তিনি। এর মধ্যে দিয়ে এই স্মৃতি জাদুঘরের দুয়ার সবার জন্য উন্মুক্ত হলো। উদ্বোধনের পর জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ ও সংগ্রামের বিভিন্ন নিদর্শন দেখেন সরকার প্রধান। অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ, গণমানুষের অংশগ্রহণ ও বিজয়ের ইতিহাস ভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে তিনি জুলাই ৩৬ শীর্ষক আলোচনায় অংশ নেন। তারেক রহমান বলেন, শুধু জুলাই গণ অভ্যুত্থান নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি হবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। স্মৃতি জাদুঘর আমাদের জনগণের সংগ্রাম, আত্মত্যাগ, বেদনা, সাহস ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে জাতীয় স্মৃতিতে স্থায়ীভাবে ধারণ করার এক ঐতিহাসিক উদ্যোগ। শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে জানিয়ে ৩১ দফা নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ বাস্তবায়নের কার্যক্রম এগিয়ে চলছে বলেও জানান সরকার প্রধান। ২০২৪ সালের গণ অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হতাহত হয়েছেন, পর্যায়ক্রমে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত হবে। এই বাংলাদেশ আর কখনোই তাবিদারি রাষ্ট্রে পরিণত হবে না, ইনশাআল্লাহ। ইশরাত সুমা, দীপ্ত সংবাদ। জুলাই কোনো নির্দিষ্ট শ্রেণীর নয়, গণমানুষের। এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাজধানীতে গণ অভ্যুত্থান দিবসে জুলাই ৩৬ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। আত্মমর্যাদা নিয়ে, সাহস নিয়ে আমরা আমাদের বাংলাদেশ গড়ে তুলব। যারা এই জাদুঘরের পেছনে পরিশ্রম করেছে, এটাকে তৈরি করেছে, তাদের প্রতি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা অবশেষে এই জাদুঘর উদ্বোধন হলো। আমরা আশা করব যে দেশের ছেলে মেয়ে, যে দেশের সকল নাগরিক একবার হলেও আসবে, সপরিবারে আসবে, নিজে আসবে, বন্ধুবান্ধব নিয়ে আসবে। জুলাই গণ অভ্যুত্থান দিবসে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দিয়েছেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে এই অনুষ্ঠানের আয়োজন করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। অনুষ্ঠান এখনও চলছে। অন্তর্বর্তী সরকারের পর এই প্রথম রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে বড় পরিসরে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারগুলোকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। সম্মাননা স্মারক গ্রহণ করবেন শহীদের মাতা। সম্মাননা স্মারক প্রদান। প্রথমেই সম্মাননা কি জানি ভাবেন, আমি জানি না। এদিকে রাজধানীর পাশাপাশি নানা আয়োজনে সারা দেশেই পালিত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। ২ বছর উপলক্ষে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।
আয়োজন করা হয় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান, আলোচনা সভার। জোরালো দাবি জানানো হয় সকল হত্যাকাণ্ডের বিচারের। রংপুরে যথাযথ মর্যাদায় জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। সকালে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার, রংপুর ৩ আসনের সংসদ সদস্য সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা। সকালে রাজশাহীর CNB মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি জুলাই শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। এদেশের আর কোন বীর সূর্য সন্তানকে যেন যারা জীবন উৎসর্গ করেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, শহীদ সাকি অঞ্জম সহ এবং সকলের। এদিকে জুলাই জাতীয় সনদ সরকার বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সকালে নগরীর নিউ মার্কেট মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি কথা বলেন। প্রান্তিক জনগণের জীবনমানের উন্নয়ন করা, তাদের এই দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং এই দেশ থেকে সকল ধরনের বৈষম্য দূর করা। বরিশালে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এ সময় অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অঙ্গীকার করেন তিনি। শহীদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য দেশের অর্জিত গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকব। এদিকে জুলাই শহীদ হৃদয় ও নজরুলের মরদেহের সন্ধানের দাবিতে গাজীপুরের কোনাবাড়িতে কফিন মিছিল হয়েছে। ৩৬ জুলাই পাঠাগার নামের একটি সংগঠন এই কর্মসূচি পালন করে। আমরা সেই লাশগুলোর সন্ধান চাই, অন্তত পরিবারের কাছে তাদের হাড়গোড়গুলো ফেরত দেন। খাগড়াছড়িতে জুলাই যোদ্ধাদের শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। যথাযোগ্য মর্যাদায় মাগুরায়ও জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ৪ আগস্ট মাগুরায় নিহত প্রথম শহীদ ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারত, দোয়া ও মোনাজাত করা হয়। নারায়ণগঞ্জের হাজীগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়। জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন সর্বস্তরের মানুষ। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। জুলাই গণ অভ্যুত্থান দিবস ও 15 আগস্টকে কেন্দ্র করে গোপালগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন বাহিনীর পাশাপাশি অতিরিক্ত 5 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার বিকেল থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবির সদস্যরা টহল শুরু করে। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও সরকারি স্থাপনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যৌথ টহল, চেকপোস্ট, নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সার্বক্ষণিক টহল কার্যক্রম চালানো হচ্ছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। এছাড়াও গোপালগঞ্জে প্রবেশ পথগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে সৃষ্টি হওয়া 24-এর গণ অভ্যুত্থান রাজনৈতিক বিভাজনের মধ্যে পড়ে যাতে পথ না হারায় সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় কথা বলেন বক্তারা। তখন তার সঙ্গে আমার দেখা। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে আলোচনা সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়। ছাত্র শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা 24-এর উত্তাল সময়ের স্মৃতিচারণ করে বলেন, সমস্ত ভয় ভীতি উপেক্ষা করে দেশ গড়তে এক কাতারে নেমেছিলেন তারা। কিন্তু বর্তমান সময়ের নানা ধরনের স্বার্থের টানাপোড়েন কাঙ্ক্ষিত উদ্দেশ্যকেই ম্লান করেছে। আমার কাছে এখনো জুলাই কোনো পুরাতন ঘটনা নয়, আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই যে সেই সব দিনগুলো। আন্দোলনে নিহতদের স্বজনরা বলেন, যারা শহীদ ও আহত হয়েছে তাদের পরিবারের দিকে নজর দেওয়া জরুরি। এছাড়া নতুন করে যাতে কোনো ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য দেশবাসীকে সতর্ক থাকতে হবে। যারা আর্থিক অসচ্ছলতায় ভুগছে, শহীদ পরিবার এবং বিশেষ করে যারা পঙ্গু অবস্থায় আছে, আমি মনে করি আপনাদের আমাদের সবার দায়িত্ব যারা পঙ্গুত্ব আছে তাদের পাশে দাঁড়ানো। আজকে আমরা 24 পরবর্তী যে ব্যবস্থাটা দেখতে পাচ্ছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এখন যে হানাহানি, এক পক্ষ আরেক পক্ষকে ঘায়ল করার জন্য যেভাবে লিপ্ত হয়েছে,
এই দিনটি দেখার জন্য কিন্তু আমরা প্রস্তুত ছিলাম না। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এ সময় তিনি বলেন, দীর্ঘদিনের জুলুম বঞ্চনা থেকে 24-এ মুক্তি পেয়েছিল দেশের মানুষ। আমাদের এই শহীদের রক্তের বিনিময়ে পাওয়া বাংলাদেশ যেন আবার সেই কোনো ফেসিবাদ তৈরি না হয়, আমরা যেন এই দেশে বৈষম্যহীন সমাজ গড়ে বাংলাদেশকে নতুন বাংলাদেশে আমরা চাই যে বাংলাদেশ হবে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ। দেশ গড়তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। যাচ্ছি পরের প্রসঙ্গে। বেনাপোল দিয়ে প্রতিদিনই বাড়ছে ভারতগামী যাত্রীর সংখ্যা। ভারতীয় ইমিগ্রেশনে উন্নত সেবা, দ্রুত কার্যক্রম ও যাত্রী বান্ধব আচরণের কারণে বাংলাদেশিদের মধ্যে নতুন করে আস্থা তৈরি হয়েছে। দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশি পাসপোর্ট যাত্রীদের যাতায়াত আরও বাড়তে শুরু করেছে। ভারতীয় ইমিগ্রেশনে দ্রুত সেবা, সহজ প্রক্রিয়া এবং যাত্রীবান্ধব আচরণের কারণে চিকিৎসা, ব্যবসা, শিক্ষা ও পারিবারিক প্রয়োজনে ভারতগামী বাংলাদেশিদের মধ্যে আস্থা ফিরেছে বলে জানিয়েছেন ভারত ফেরত যাত্রীরা। বাংলাদেশ ইমিগ্রেশন প্লাস ইন্ডিয়ান ইমিগ্রেশন প্রত্যেকটা জায়গায় খুব ভালো বিহেভ করেছে এনারা। এমনি কোনো সমস্যা নেই, আমাদের বেরোতে একটু চেক করে বেশি তো একটু সময় লাগে। এমনি সবার ব্যবহার ভালো, কথাবার্তা ভালো, কোনো সমস্যা নেই। আমি স্কাউট বিষয়ে গিয়েছি, লোকেরা খুবই ভালো। এখানে ইন্ডিয়ান ইমিগ্রেশনে কোনো অসুবিধা হয়নি। তো ফ্রেন্ডলি, কেউ ওই রকম খারাপ ব্যবহার করেনি। তারপর হচ্ছে ইন্ডিয়ান ইমিগ্রেশনেও আজকে আমরা আসলাম, কোনো সমস্যা হয়নি। তারা জানান, ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে আগের মতো দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না। কোনো ধরনের হয়রানি বা অসৌজন্যমূলক আচরণের মুখোমুখিও হচ্ছেন না কেউ। এতে সীমান্ত পারাপার আরও স্বস্তিদায়ক হয়েছে। ফ্লাইটে আগরতলা দিয়ে গেলাম ব্যাঙ্গালোর, আমাদের কোনো অসুবিধা হয় না। ওখানে থাকার, খাওয়ার সুব্যবস্থা আছে। সব জায়গায় মোটামুটি ভালো ব্যবহার পাওয়া গেছে। বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় 2000 যাত্রী বেনাপোল পেট্রাপোল চেকপোস্ট দিয়ে যাতায়াত করছেন। এর মধ্যে 500 থেকে 700 বাংলাদেশি ভারতে যাচ্ছেন। দীপ্ত, বার্তাকক্ষ। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। সন্ধ্যা থেকে মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে 200 থেকে 250 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বাড়বে বলে জানিয়েছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের এমডি প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন। আগামী 2-1 দিনের মধ্যে সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হওয়ার আশা কথা জানান তিনি। সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবসে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, 2টি বয়লার যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহ অর্ধেকে নেমে যায়। দেশি বিদেশি প্রকৌশলীরা দিনরাত পরিশ্রম করে একটি বয়লার এরই মধ্যে মেরামত করেছে। উজানে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার সকাল 9টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয় 52.28 সেন্টিমিটার, যা বিপদসীমার 13 সেন্টিমিটার ওপরে। পানি বৃদ্ধির ফলে প্লাবিত হয়েছে লালমনিরহাট জেলার নদী তীরবর্তী নিচু এলাকা। এজন্য খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের সবকটি জলকপাট। গাজীপুরের শিল্পাঞ্চলের প্রায় 20% কারখানায় সরকারি ছুটির সঙ্গে মিল রেখে টানা 4 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার থেকে শুরু হওয়া টানা 4 দিনের ছুটিতে হাজারো পোশাক শ্রমিক গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এতে সড়কে যাত্রীর চাপ বেশি দেখা গেছে। এই সুযোগে বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। জানা গেছে, গ্যাসের তীব্র সংকটের কারণে গাজীপুরের প্রায় 20% শিল্প কারখানা 4 দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। নওগাঁর বদলগাছি উপজেলার কোলাই ইউনিয়নের একটি কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক শফিউল আলম দীপুর বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এই ঘটনার জেরে মঙ্গলবার সকালে বিদ্যালয়ের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ ওঠার পর ক্ষুব্ধ এলাকাবাসী বিদ্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক শফিউল আলম দীপুর বক্তব্য পাওয়া যায়নি।
আন্তর্জাতিক প্রসঙ্গ। গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী সচল করতে বুধবারের মধ্যে ইরানের সঙ্গে একটি চুক্তি হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এতে বিশ্বব্যাপী জ্বালানি বাজারের অস্থিরতা কমবে বলেও আশা করছেন তিনি। মঙ্গলবার সংবাদ মাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান মার্কিন অর্থমন্ত্রী। বলেন, ইরানের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে, বুধবারের মধ্যে একটি চুক্তি হতে পারে। হরমুজ প্রণালী ব্যবহারকারী জাহাজ থেকে ইরান কোনো টোল আদায় করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে বেসেন্ট বলেন, সেখানে অবাধ চলাচল নিশ্চিত করা হবে। এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্র তাদের বিশ্বব্যাপী মজুত থাকা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের প্রায় সব ব্যবহার করে ফেলেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স ও সিবিএস নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে পেন্টাগন এসব দাবির তীব্র বিরোধিতা করেছে। টানা ভারী বৃষ্টিতে বন্যা ও ভূমি ধসে শ্রীলঙ্কায় অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় ওই অঞ্চলের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, শ্রীলঙ্কার মধ্যাঞ্চলের পাহাড়ি এলাকায় ভূমি ধসে চাপা পড়ে 5 জন এবং বন্যাজনিত দুর্ঘটনায় আরও 2 জন প্রাণ হারিয়েছেন। টানা বৃষ্টি ও বন্যায় অন্তত 129টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় 3500 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আটকে পড়া মানুষদের উদ্ধার করতে দেশটির নৌবাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালানো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এই আয়োজনটি একটি বেসরকারি গণমাধ্যম সংস্থার এবং এতে নয়াদিল্লির কেন্দ্রীয় সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা বা সংশ্লিষ্টতা নেই। তিনি আরও দাবি করেন, ওই ফোরামে কোনো মতামত প্রকাশ করা হলে ভারত সরকারের কোনোটি সমর্থন করে না। এবারে জানিয়ে দেব খেলার খবর। পোর্ট অফ স্পেনে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় সেশন পর্যন্ত ব্যাট করে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে অল আউট হয় 387 রানে। 43 রানে পিছিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। তারপর ওলট পালট হয়ে যায় সবকিছু। শেষ সেশনে 40 ওভার 5 বল ব্যাট করে 103 রান তুলতে 6 উইকেট হারায় ক্যারিবীয়রা। দিন শেষে তাদের লিড 60 রানের। রোস্টন চেজ আউট হওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয় তৃতীয় দিনের খেলা। 1 রান নিয়ে ক্রিজে আছেন জাস্টিন গ্রেভস। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সকল গণতান্ত্রিক আন্দোলনের ধারক হবে জুলাই স্মৃতি জাদুঘর, উদ্বোধন শেষে বললেন প্রধানমন্ত্রী। সারা দেশে পালিত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস, নিহতদের প্রতি সর্বস্তরের মানুষের বিনম্র শ্রদ্ধা। বেনাপোল স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারতগামী যাত্রীর সংখ্যা, হয়রানি না থাকায় স্বস্তি প্রকাশ। এমনি কোনো সমস্যা নেই, আমাদের বেরোতে একটু চেক করে বেশি তো একটু সময় লাগে। কেউ ওই রকম খারাপ ব্যবহার করেনি। তারপর হচ্ছে ইন্ডিয়ান ইমিগ্রেশনে আজকে আমরা আসলাম, কোনো সমস্যা হয় না। আর এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6টা 40 এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।